যারা টাকা সরিয়ে নিয়ে গেছে, খালি করে ফেলেছেন, তাদেরকে আবার উদ্ধার করার জন্য বাংলাদেশ ব্যাংক যথেষ্ট লিকুইডিটি ইনজেকশন করছে। এবং এই ইনজেকশনটাও কিন্তু ওই টাকা ছাপানোর মতোই। সমস্যাই তো বেশি। আর সমস্যাটাকে যদি আমি ওন না করি তাহলে তো রেমিডি আসবে না। এখানে যেটাকে আমি যেটা দেখি যে বাজেটের এবারের বাজেটের ফোকাসটা হচ্ছে মোস্টলি অন স্টেবিলাইজেশন। এখানে রিফর্ম আমরা কিন্তু দুটো জিনিসই চাচ্ছিলাম, যে বাংলাদেশের সমস্যা স্টেবিলাইজেশন এবং এটাকে সলভ করতে হলে আমাকে ফান্ডামেন্টাল রিফর্মে যেতে হবে, এবং দুটো একসাথেই শুরুটা করা দরকার। রিফর্মের রেজাল্ট আমি হয়তো এখন পাবো না, কিন্তু আমাকে শুরুটা এখনই করতে হবে, দেরিতে করা যাবে না। সেই জায়গাটা আমি বলবো যে স্টেবিলাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, হ্যাঁ এই বাজেট স্টেবিলাইজেশন ফ্রন্টে মনিটারি পলিসিকে একটা সহায়ক ভূমিকা রাখবে আমার ধারণা, সেটুকু আছে। তারপরে পুরোপুরিভাবে পারবে কিনা সেটার ব্যাপারে আমি আসবো। আর রিফর্মের ব্যাপারে যেটা আগেই বলা হয়েছে, যে এখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত যে জায়গাগুলোতে আমরা রিফর্মের কথা বলছি, যেখানে বাংলাদেশ ব্যাংকও বলছিল যে তারা কিছু একীভূত করবে, এটা করবে সেটা করবে, কিন্তু কোনো কিছুই কিন্তু এই বাজেট স্পিচেও আসে নাই। এবং বাংলাদেশ ব্যাংকের যে কিছু তৎপরতা আমরা দেখেছিলাম সেটাও কিন্তু মুখ থুবড়ে গেছে, কোনো একীভূত আর হবে না যেটা বোঝা যাচ্ছে। তো সেটা পলিটিক্যাল ইকোনমির কারণেই এটা হচ্ছে। অর্থাৎ তারা ব্যাংকের এই মালিকরা, যারা দুর্বল ব্যাংকগুলোর মালিক, তারা খুব ক্ষমতাধর, ফাইন্যান্সিয়ালি দুর্বল হতে পারে, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি ব্যাংকগুলো দুর্বল হতে পারে, কিন্তু তারা দুর্বল নয়, তাদের ব্যাংকগুলো দুর্বল হতে পারে, কিন্তু তারা পলিটিক্যালি ক্ষমতাধর, কিন্তু তারা বাংলাদেশ ব্যাংককে থামিয়ে দিয়েছে অন দ্য রোড, ওইটা কিছু করতে পারবে না। কিন্তু এই মার্জারে কি কোনো লাভ হতো সেটা আরেক কথা, এবং সে প্রসেসটাও হয়তো ভুল ছিল, অনেক সমস্যা ছিল সেখানে, সেটা আমরা তখনই বলছিলাম যে এইভাবে পদ্মা ব্যাংক আর এক্সিম ব্যাংকেরটা কি হয়ে গেল ওই ফাঁকে নাকি? না, ওটাও হয়নি, কোনোটাই হবে না মনে হয় না। হ্যাঁ, ওইভাবেই আছে এখন, আর কিছু আগাচ্ছে না যেটা মনে হচ্ছে ভাবে। এখন কথা হলো যে স্টেবিলাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে হ্যাঁ, আমার ধারণা যে মনিটারি পলিসি যে স্ট্যান্সটা নেওয়া হয়েছে, সরকার ইন্টারেস্ট রেট ছেড়ে দিয়েছে, এক্সচেঞ্জ রেট ছেড়ে দিয়েছে। অনেকেই বলছিল যে এক্সচেঞ্জ রেট অনেক চলে যাবে, 130 140 হয়ে যাবে, হয় নাই, হবে না। কারণ হচ্ছে যে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে, এখন টাকাটা বেশি অ্যাট্রাকটিভ অ্যাজ ফাইন্যান্সিয়াল ফর্ম অফ অ্যাসেট, কাজে এখানে অনেকে সহজে যাবে না। তো সেই কারণে আমি আশাবাদী যে এক্সচেঞ্জ রেটটা যদি স্টেবিলাইজ করে যায়, এবং স্টেবিলাইজ করে গেছে, কিন্তু যদি স্টেবিলাইজ থাকে আরো 6 মাস, ফার্দার কোনো ড্রেন আউট না হলে মোটামুটি এরকম। আর এটা থাকার কথা, মানে কনভেনশনাল ইকোনমিক্স অনুযায়ী এটা এখন স্টেবিলাইজ থাকা উচিত। যদি না হয়, এগুলি আগেই বলেছিলেন, হ্যাঁ, আপনি অর্থনীতিবিদ না হয়ে মোটামুটি দোকান খুলে বসেন ভবিষ্যৎবাণী, অনেক ভালো করে। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, আমার হলো যেটা এটা থাকবে, কারণ এটা একটা কনভিকশনের ব্যাপার আছে। কিছু জিনিস, ইফ ইউ আর ডক্টর, ইউ নো দ্যাট এইটা দিলে পরে এই ওষুধটা সারবে, আমার ধারণা এটা সারবে, কিন্তু এটার ব্যাপারে আমাকে কিন্তু কমপ্লেসেন্ট হওয়া যাবে না। অর্থাৎ আমি করলাম, আবার বলে দিলাম 14% বেশি যেতে পারবে না, তাহলে কিন্তু হবে না। আমি যদি বলি বাজার ভিত্তিক, ইট শুড বি বাজার ভিত্তিক, এখানে ইন্টারফেয়ার করা যাবে না। দ্বিতীয়ত জিনিস যেটা হচ্ছে, জিনিসটা আমি একটু লক্ষ্য করছি খুব অতি সম্প্রতি, বলা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল মানে বাজেটকে ফাইন্যান্স করবে না, অর্থাৎ টাকা ছাপবে। কিন্তু অতি সম্প্রতি আমরা দেখেছি, গত মাস পর্যন্ত এটা ছিল নেগেটিভ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে কিছু টাকা ফেরত দেওয়া হয়েছিল, 15,000 কোটি টাকার মতো ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু এই মাসে সেটা কিন্তু আবার পজিটিভ হয়ে গেছে, এবং পজিটিভ মানে বেশ কোয়াইট বিট পজিটিভ। এবং আমি চিন্তিত, এই মাসের কিন্তু এখন শেষ হয় নাই, শেষ হবে 30 তারিখে, এবং 30 তারিখেই কিন্তু সব পেমেন্টসগুলো সেটেল হবে। অনেকে আমাকে বলে যে 80,000 কোটি টাকা ধার করেছে, 1,57,000 তো হবে না। আমি বললাম যে না, ইউ ডোন্ট সে দ্যাট। লাস্ট দিনে, লাস্ট আওয়ারে সরকার ডিসাইড করবে কাকে দেবে কাকে দেবে না, এবং সেটেলমেন্টের ভিত্তিতে তখন হয়তো 135 হবে, 150 হবে, 158 হবে, আমি জানি না কোনটা হবে। কিন্তু বর্তমান সংখ্যা দেখে কিছু বলা যাবে না, টু ফ্লুইড। যে জিনিসটা আমি দেখছি, সেন্ট্রাল ব্যাংক বলছে যে তারা লোন দিচ্ছে না সরকারকে, তারা ডিভলভ করছে না, অর্থাৎ ট্রেজারি বিল তারা কিনছে না, কিন্তু তারা ওয়েজ অ্যান্ড মিনস থেকে টাকা দিচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ওয়েজ অ্যান্ড মিনস তো অ্যাডভান্স করা, তো অ্যাডভান্স আমি করি অথবা বন্ড কিনে টাকা দিই, ইটস অল দ্য সেম। ফ্রম অ্যাজ এ ম্যাক্রো ইকোনমিস্ট আমার কাছে ইট ইজ অল দ্য সেম, অর্থাৎ ইউর ইনজেক্টিং লিকুইডিটি। তো সেন্ট্রাল ব্যাংক কিন্তু অলরেডি কিছু লিকুইডিটি ইনজেক্ট করে ফেলেছে, দ্যাট ইজ হোয়াট আই হার্ড ফ্রম ডিফারেন্ট সোর্সেস, অ্যান্ড দ্যাটস ক্রেডিবল।
এটা এটা যদি কি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এটা কি ট্রান্সপারেন্ট ইনফরমেশন না, কতখানি টাকা ছাপছে কি ছাপছে না, এটা এটা আপনার এটা ডাটাটা এখনো ফাইনাল ইয়ার এন্ড মান্থ এন্ড আসে নাই, এটা আসবে শীঘ্রই। এখন করে ফেলেছে কিছুটা, চাপটাতে এই মাসেই, কাজে প্রচণ্ড চাপ আসবে, প্রচণ্ড চাপ আসবে, কারণ তা না হলে ইন্টারেস্ট রেট আবার ঊর্ধ্বমুখী হয়ে 18% হয়ে যেতে পারে, 20% হয়ে যেতে পারে, আমি জানি না। আবার কাজে সরকার একটা চাপের মুখে আছে বর্তমানে এই মাসটাতে, এই আগামী 2 সপ্তাহে ঈদের বন্ধে 30শে জুন। হ্যাঁ 30শে জুন পর্যন্ত খুব চাপে আছে, এবং কী করবে আমি জানি না। তারা যদি বড়ভাবে আবার বাংলাদেশ ব্যাংক থেকে নেয় তাহলে দ্যাটস দ্য এন্ড অফ ইনফ্লেশন ফাইট, আমি বলবো। মানে যা অর্জন সেখানে বিসর্জন, সেটাকে বিসর্জন হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই ব্যাংকিং খাতের যারা টাকা সরিয়ে নিয়ে গেছে, খালি করে ফেলেছেন, তাদেরকে আবার উদ্ধার করার জন্য বাংলাদেশ ব্যাংক যথেষ্ট লিকুইডিটি ইনজেকশন করছে, এবং এই ইনজেকশনটাও কিন্তু ওই টাকা ছাপানোর মতোই একই। আমি দেখেছি এই বছর কানে পানি ঢুকে গেলে কানে পানি দিয়ে বের করতে হয়, সেই জন্য দেওয়া হচ্ছে অল্প করে। এখন যেভাবে আপনি ইন্টারপ্রেট করেন না কেন, বটম লাইন হচ্ছে পানি দিচ্ছেন কানে, এবং সেটা ভালো জিনিস নয়, কোনো ডাক্তার বলবে না যে এটা সাইন্টিফিক। কাজেই এখন কথা হলো যে আমি যদি এই তারল্য এভাবে দিতে থাকি তাহলে কিন্তু আমার ইনফ্লেশন ফাইট হবে না। কাজে আমি আপনাদের মাধ্যমেই ইন্টারেস্ট বাড়িয়ে যা করলাম, আরেকদিকে টাকা ছাপালে তো সব শেষ। হ্যাঁ, আমাকে যদি একটু কঠোর হতে হয়, আগামী 6টা মাস যদি আমি কঠোর থাকি, আমি মনে করি যে ইনফ্লেশন কমবে। কিন্তু আমি যদি ওয়েভারিং শুরু করে দেই, চাপের মুখে পড়ে যাই রাজনৈতিক কারণে, তাহলে কিন্তু এই ইনফ্লেশন ফাইটটাকেও বিসর্জন দিতে হবে।